চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার ২৬শে নভেম্বর বিকালে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই সংঘর্ষে পুলিশের ১০ সদস্য সহ আহত হন অন্তত ৩৭ জন। আইনজীবী হত্যার প্রতিবাদে বুধবার ২৭শে নভেম্বর চট্টগ্রামের আদালতে কর্মবিরতি ডাক দিয়েছেন আইনজীবীরা। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনে করিয়ে দিলেন ডালিউড নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে তিনি লিখেছেন, দেশের ভেতরে ও বাইরে বসে যারা বিন বাজাচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কেবল হাসিনার পালায়নের দৃশ্যটা মনে করতে বলবো। ফারুকী বলেন, একই সঙ্গে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি। কয়লা সংকটের কারণে প্রায় ১ মাস বন্ধ থাকার পর আবারও শনিবার থেকে উৎপাদনে যাচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি করা হয়েছে। এর আগে কয়লা সংকটের কারণে গত ৩১শে অক্টোবর থেকে ১,২০০ মেগাওয়াটের ২ ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বুধবার সকাল 10:30টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ ৭০,০০০ টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে। এরপর একই দিন বিকেল থেকে কয়লা খালাসের কার্যক্রম চলছে। এছাড়াও আগামী রোববার ৬৬,০০০ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরও একটি জাহাজ মাতারবাড়িতে আসবে। বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ি সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার বলেন, আইনি জটিলতা শেষে এই বিদ্যুৎ কেন্দ্র ১ বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানি করার জন্য মেঘনা গ্রুপ ও বিড়লা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে জাহাজ ভিড়েছে। ফলে ১ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটি আবারও উৎপাদনে যাচ্ছে ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট। এখন বিদ্যুতের চাহিদা আগের থেকে কমেছে, তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইউনিটের আরও ৬০০ মেগাওয়াট উৎপাদনে যাবে। বাংলাদেশে হিন্দুদের শত শত মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং নির্যাতনের খবর নিয়ে ভারতীয় মিডিয়ায় যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ২৯শে নভেম্বর মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে এসে এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন তিনি। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ প্রকাশের ধরন নিয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের উপর নির্যাতনের বিষয়টি মিডিয়ার অতিরঞ্জিত হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন। এরপর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রকে প্রশ্ন করা হয় ইসকন প্রসঙ্গেও। রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, বাংলাদেশ সরকার ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে, এ ব্যাপারে আপনার মত কী? জবাবে তিনি বলেন, ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদানের ভালো রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। এছাড়া বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাদের যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে পাবে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।